আমাদের গল্পের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশানের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হান্ট। আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। আজ তোমরা শুনবে লেখক ধনী চৌধুরীর কলম থেকে একটি বিশেষ গল্প, রোহিণী। আজকের গল্প পাঠে রয়েছে শুভ। শুনতে থাকো ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, ধনী চৌধুরীর কলম থেকে ভয়ের গল্প, রোহিণী। সেনবাড়ি থেকে একজনের চিৎকারের আওয়াজ শোনা গেল। গেল, আরো একজন গেল। এদেরকে বারবার বলা হয় যে ওই ঘরে না যেতে, তবুও যাবে। নাও এবার ঠেলা বোঝো। আওয়াজটি শুনে কয়েক কদম পিছিয়ে গেল পাগল সাধুটা। সে বলতে লাগলো, মৃত্যু, হে ভগবান, কবে যে থামবে এই মৃত্যু? দাদামশাই, দাদামশাই! কি হলো? এত দৌড়ে দৌড়ে এলি যে? পুকুর পাড়ে একটা লাশ পড়ে আছে, গলায় কামড়ানোর দাগ। দেখে মনে হচ্ছে কোনো রাক্ষস কামড়িয়েছে, শরীর থেকে সব রক্ত চুষে নিয়েছে। আবার লাশ? লাশটা কার জানতে পারলি? হ্যাঁ দাদামশাই। কার বল? মাথা নিচু করে আছিস যে? আপনার ছোট ছেলে। কথাটা শুনে রতন সেন অজ্ঞান হয়ে পড়লেন, কারণ নিজের ছোট ছেলের মৃত্যুর কথা শুনে নিজেকে সামলাতে পারেননি। এতক্ষণ ধরে আমরা যে মৃত্যুর কথা শুনলাম সেটা খুশিপুর গ্রামে। দাদামশাই, ও দাদামশাই, বৌদি ভাই দেখো, দাদামশাই জ্ঞান হারিয়ে ফেলেছে। কথাটা শুনে রতন সেনের বউ পরিমা সেন দৌড়ে আসেন। কি করে হলো এসব? বৌদি ভাই, এইসব নিয়ে পরে কথা হবে, আগে দাদামশাইকে হসপিটালে ভর্তি করুন। রতন সেনকে হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর ডাক্তার বলল, এই সময় যদি আমরা ভর্তি না করতাম তাহলে হয়তো উনি বাঁচতেন না। কিছুক্ষণ পর পরিমা সেন জিজ্ঞেস করে কাজের লোকটিকে, ছোট ছেলেটা কোথায়? মারা গিয়েছে। কি কি উল্টো পাল্টা বকছিস? আমি সত্যি বলছি বৌদি ভাই, ওই কথাটা শুনেই তো দাদামশাইয়ের এমন অবস্থা হলো। কথাটা শুনে পরিমা সেন মাটিতে লুটিয়ে পড়েন। উনি কিছু কথা বলা বা শোনার মতো অবস্থায় নেই। ওনাকেও হসপিটালে ভর্তি করা হয়। অন্যদিকে রতন সেনের মৃত ছোট ছেলের কাজ সম্পন্ন করা হয়। এটা দেখে গ্রামের মানুষ আরও আতঙ্কিত হয়ে যায়। এমনিতেই প্রায় দিনই গ্রামের কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে। এটার জন্য কোনো গ্রামবাসী গ্রাম ছেড়ে যেতে পারছে না, কারণ তাদের অভিশাপ। এর কি উপায় সেটা তাদের জানা নেই। এই গ্রামে আগে এমন ছিল না। এই গ্রামের নাম ছিল খুশিপুর, যেখানে সব সময় খুশি থাকত। কিছুদিন যেতে না যেতেই আরও একটি মৃত্যু। সেটা সেনবাড়ির ছোট ছেলের বন্ধু বিক্রমের। বিক্রমের শরীরটা দেখে মনে হচ্ছে যেন কোনো পশু খেয়েছে। গলায় কামড়, অনেকখানি মাংস তুলে ফেলা হয়েছে, ভেতরের হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। পুরো শরীর রক্তে ভরা, আর গায়ে নখের আঁচড়। কিছুদিন পর রতন সেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। বলছি, তোর বৌদি ভাই ঠিক আছে তো? হ্যাঁ দাদামশাই, ঠিক আছে। সব পাপের ফল, বুঝলি, সব পাপের ফল। ওই জন্যই তো সব মরছে। হয়তো হয়তো আমিও বাঁচবো না। চুপ করুন দাদামশাই, কি উল্টো পাল্টা কথা বলছেন? কিচ্ছু হবে না আপনার, সব ঠিক হবে, চিন্তার কিছু নেই। দেখ তো বাইরে থেকে কে ডাকছে। আপনি বসুন, আমি দেখে আসছি। অনেকক্ষণ হয়ে গেল, তাও কাজের লোকটা আসছে না। তার জন্য রতন সেন খুব চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে কাজের লোকটা এলো। কি হয়েছে? এত লেট হলো যে? কি হলো? চুপ করে আছিস যে, বল। দুটো খবর আছে দাদামশাই। কি বল? আবার একখানা লাশ পাওয়া গিয়েছে, আর বৌদি ভাই হসপিটালে নেই। কি? তোর তোর বৌদি ভাই হসপিটালে নেই? তাহলে কোথায় গেল? আর আর ওই লাশটা কার জানতে পারলি? ওই লাশটার কারণ নয়, আমাদের বৌদি ভাই। কে? হ্যাঁ দাদামশাই, হ্যাঁ।
রতন সেন এই খবর শুনে ভেঙে পড়েন। তিনি খুব কষ্টও পেয়েছেন। এইভাবে এই খুশিপুর গ্রামে অনেক মৃত্যু হয়। কিছুদিন পর পর লাশ পাওয়া যায়। সারা রাত চিৎকারের আওয়াজ শোনা যায়। এই গ্রামে কেউ শান্তিতে থাকতে পারে না। দাদামশাই, দাদামশাই, আবার কে মারা গেল? এবার আপনার একমাত্র মেয়ে। ঠিক আছে, কাজের ব্যবস্থা কর। এইসব শুনতে শুনতে আমার মন অভ্যাস করে ফেলেছে। শেষে যেন আমিও মারা যাই। আর পারছি না এখানে থাকতে, খুব কষ্ট হচ্ছে, খুব। এই গ্রাম, এই বাড়ি আমার বহু পুরনো, কিন্তু না গ্রামে না এই বাড়িতে থাকার মতো অবস্থা আছে। সব সব পাপের ফল, বুঝলি, সব পাপের ফল। কি করে যে শান্তি পাবো এখান থেকে, ভগবানই জানেন, ভগবানই জানেন। কিছুদিন পর মা জলদি এসো। আসছি, দাঁড়া। সবসময় জলদি করলে হয়? তুই একদম তোর বাবার মতো হয়েছিস, সব কাজে শুধু জলদি। উফ মা, তোমার ভাষণ এখন বন্ধ করে জলদি এসো তো। কখন থেকে দাঁড়িয়ে আছি। এতক্ষণ ধরে যে মা ছেলের কথা শুনছিলেন, ওরা হলো মুখার্জি পরিবারের একমাত্র বৌমা সুনিতা দেবী মুখার্জি আর তার ছোট ছেলে অঙ্কুশ মুখার্জি। পরিবার বলতে আর কেউ নেই, এই মা ছেলেই আছে। বাকি সব মারা গিয়েছে। আর অঙ্কুশরা ছিল এক ভাই এক বোন। অঙ্কুশ ছোট, তার দিদি ছিল। তার দিদি ঘর থেকে পালিয়ে যায়। তার ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণ, সে অন্য কাউকে ভালোবাসত, কিন্তু সেটা ঘরে মানেনি। পরে অনেক খোঁজার চেষ্টা করলেও তাকে আর খুঁজে পাওয়া যায় না। অঙ্কুশ খুব একটা শান্ত নয়, আবার খুব একটা জেদিও নয়, কিন্তু পড়াশোনায় খুব তীক্ষ্ণ বুদ্ধি তার। অঙ্কুশ একটি কৃষি বিভাগের রিসার্চ সেন্টারে কাজ করে, তাই তাকে গ্রামে যেতে হয় রিসার্চের জন্য। তার কাছে যদি কোনো ঘটনা রহস্য লাগে, তাহলে সে সেই ঘটনার রহস্য বার করেই দম নেয়। আজ সে একটি বহু পুরনো গ্রাম খুশিপুরে যাবে। ওদের পুরো একটা টিম আছে। অঙ্কুশের মা অঙ্কুশকে যাওয়ার সময় দাঁড় করিয়ে পুজো করছেন, কারণ সুনিতা দেবী মনে প্রাণে বিশ্বাস করেন ঘর থেকে কেউ বেরোনোর সময় পুজো করা প্রসাদ না খেলে দিন নাকি ভালো যায় না, অশুভ শক্তি কাজ করে। কিন্তু অঙ্কুশ এইসবে একদম বিশ্বাস করে না, কিন্তু তাও মায়ের মন রাখার জন্য করতেই হয়। অঙ্কুশের লেট হয়ে যাচ্ছে বলে মাকে বকতে শুরু করলো। মা, এবার তুমি আসবে না, আমি চলে যাব। উফ, যাওয়ার সময় তো রাগ করিস না তো। আজ তুই একটা শুভ দিনে যাচ্ছিস, এই নে প্রসাদ, আর ভালো করে যাবি কিন্তু। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক থাকবো। চিন্তা তো হবেই, তোর মা হই। আর তোর দিদি যাওয়ার পর তুই ছাড়া তো আর আমার কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমি মরে যাব রে। মা, আবার তুমি সেই একই কথা বলছো। কতবার বারণ করেছি, আর একবার যদি বলো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি আর বলবো না। বলছি, কতদিন থাকবি তুই ওখানে? 5 দিন থাকার কথা, দেখি কবে কাজ শেষ হয়। ঠিক আছে, শোন, সময় মতো খাবার খাবি, আর আমাকে ফোন করবি কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে মা, আমি এবার আসছি। অঙ্কুশ তার মাকে বিদায় জানিয়ে খুশিপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অঙ্কুশের সাথে তার 2 বন্ধু বিমল আর রাজা আছে। অঙ্কুশের গ্রাম থেকে খুশিপুর গ্রামের রাস্তা 2 ঘন্টা। তারা 2 ঘন্টার পর গ্রামে ঢোকার রাস্তায় পৌঁছয়। ফাইনালি পৌঁছে গেলাম। আচ্ছা, তোরা কি গ্রামের ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ, শুনেছি এই গ্রাম নাকি আগে অনেক ভালো ছিল, এখন গ্রামটা নাকি কেমন একটা হয়ে যাচ্ছে। সে তো সবাই জানে, আর কিছু জানিস? না, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই সব কিছুই জানিস। তাই নাকি? এই রাজা কি বলছে, জানিস নাকি? হ্যাঁ জানি, কিন্তু সেটা সত্যি কি না সেটা জানি না। শুনেছি এই গ্রামে নাকি একটা পেতনি বসবাস করে, ওর একখানা ঘর আছে, সে সেখানেই থাকে। এই এক মিনিট কি বললি তুই? পেতনি? পেতনি আছে এখানে? বেচারা বিমল তুতলিয়ে কথাটি বলল। সে ছোট থেকেই অনেক ভীতু। এই রাজা, তো ফালতু কথা তোর কাছে রাখতো, কিছু নেই ওখানে। আর বিমল,
সব কিছুতে এত ভয় কিসের তোর? হ্যাঁ, কিছুই নেই ওখানে, ভয় কেন পাচ্ছিস? আমি সত্যি বলছি, মানে এটা আমি শুনেছি। ওই পেতনি একবার যাকে ধরবে প্রথমে তার গলায় কামড় দেবে, তারপর পুরো রক্ত একেবারে চুষে খেয়ে নেবে। তারপর যেই রকম আমরা একটা লাঠি হাতে দুটুকরো করে দিই, সেরকম সেও শরীর থেকে গলাটাকে দুটুকরো করে দেয়। সর্বনাশ! এই আমি নেই, আমি এই গ্রামে যাব না, আমি বাড়ি গেলাম। আবার তুই ভয় পাচ্ছিস? বিমল, উফ বাবরে, তুই এত ভীতু! আমি তো জানতাম না এইরকম কিছু নেই এই গ্রামে। আমি সব মিথ্যে বানিয়ে বললাম। কি ইয়ার কি মারছিলি? এমন মার মারবো না। এই হলো তোদের? আরে চ ভাই চ, এবার হেঁটে হেঁটে যেতে হবে মনে হয়। কোনো অটো রিক্সা তো এখানে দেখতে পাচ্ছি না। অঙ্কুশ, বিমল আর রাজা গ্রামের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরেই একটা সাধু সামনে এলো। তাদের দিকে তাকিয়ে সাধু বলল, আর কোনো চিন্তা নেই, তোরা চলে এসেছিস, আর কেউ এই গ্রামে মরবে না। কিন্তু সাবধান, ও তোদের এত সহজে ছাড়বে না কিন্তু। খুব রাগী সে, সাবধান। সাধু বাবা কথাটি বলেই চলে গেল। ওই সাধু বাবা এমন কথা কেন বলল? প্রশ্নটা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর অন্যদিকে তাদের হাতে যে কটা ব্যাগ ছিল, সব কটা ব্যাগ আপনা আপনি জ্বলতে শুরু করলো। বিমল এসব দেখে ভয় পেয়ে যায়। অঙ্কুশ কোনো রকমে তাদের বোঝায় যে এই সব কিছু না, বলে যে এটা একটা পাগল সাধু, সব মানুষকে উল্টোপাল্টা বলতে থাকে। তারপর তারা গ্রামে প্রবেশ করে। গ্রামে প্রবেশ করার পর সেই রকম তারা কিছু বুঝতে পারে না, তাই তাদের ভয়টা কমই লাগে। গ্রামে গিয়ে থাকার জন্য বাড়ি খোঁজ করে, কিন্তু এই গ্রামে সেই রকম কোনো বাড়িই নেই। তারা জিজ্ঞেস করার সময় জানতে পারল এখানে বড়লোক বলতে একমাত্র সেন বাড়ি আছে, তারা এই বিষয়ে সাহায্য করতে পারে। তাই অঙ্কুশ ও তার বন্ধুরা সেন বাড়িতে যায়। বলছি, কেউ আছেন? কি চাই? চাই বলতে আমাদের একটা ঘর ভাড়া চাই, তাই এখানে এসেছি স্যারের সাথে দেখা করতে। কে স্যার? এই বড় বাড়ির মালিককে। রতন সেন? হ্যাঁ উনি স্যার, ডাকুন ওনাকে। চলুন, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে, চলুন। তারপর অঙ্কুশ ও তার বন্ধুরা সেই কাজের লোকের পেছন পেছন সেন বাড়িতে যায়। রতন সেনের সাথে দেখা করে। কে তোমরা? আমি অঙ্কুশ, এই রাজা, আর ও বিমল। ও আচ্ছা আচ্ছা, তো কি দরকার আমাকে? আসলে আমরা কৃষি বিভাগের রিসার্চ সেন্টার থেকে এসেছি এখানে কিছু রিসার্চের কাজের জন্য। আমরা এখানে 5 দিন থাকবো, তাই একটা ছোট্ট ঘর লাগবে থাকার জন্য। আচ্ছা, কিন্তু এখানে ঘর ভাড়া তো পাবে না। তাহলে কি করা যায়? একটা কাজ করতে পারো, আমার বাড়ির পাশে একটি বাড়ি আছে, ওটায় তোমরা থাকতে পারো। ঠিক আছে। অঙ্কুশ, বিমল আর রাজা মিলে ওই গেস্ট রুমে থাকতে শুরু করে। যাই বল, গ্রামটা কিন্তু বেশ ভালো। তাই দেখলাম। সেন বাড়ির মালিক রতন সেন কত ভালো বল। ভালোই লাগলো। আচ্ছা, আজকে রাতের খাবার তো আমাদের কাছে আছেই, কালকেরটা একটু দেখতে হবে। আগে আজকেরটা খা, কালকেরটা কাল দেখা যাবে। ঠিক আছে, খাবারগুলো বার কর। 3 বন্ধু মিলে খাবার খেয়ে নিল। তারপর সবাই ঘুমোতে চলে যায়, শুধু অঙ্কুশ বাদে। সেটা রাজা লক্ষ্য করে, তাই জিজ্ঞেস করতে যায় অঙ্কুশকে। কিরে অঙ্কুশ, ঘুমবি না? কিরে, কিছু হয়েছে তোর? কই, কিছু না তো। মিথ্যে বলিস না, তোর চোখে জল দেখতে পাচ্ছি আমি। কি হয়েছে বল? তুই তো জানিস দিদির ব্যাপারটা, 4 বছর হয়ে গেল, একে সামলিয়ে নিয়েছিলাম জানিস, কিন্তু আজ জানি না কেন দিদির কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে একবার দিদির কাছে যেতে পারলে খুব ভালো হতো। দিদি এমন কেন করলো রে? আমাদের কথা একটা বারও ভাবলো না। আমার আজকে ইচ্ছে করছে একটা বার দিদিকে যদি দেখতে পেতাম, দিদিকে জিজ্ঞেস করতাম, কেন করলি তুই এরকম দিদি? আমি মা তোকে কত ভালোবাসতাম বলতো, আমাদের কারো কথা তুই শুনলি না, আমাদের কারো কথা তোর মনে পড়লো না, ওদের ছেড়ে চলে গেলি। পরে তোরা খোঁজ নিসনি? নিয়েছিলাম কিন্তু পাইনি, এমনকি পুলিশকেও বলেছিলাম, কিন্তু তারাও খুঁজে পায়নি।
তারপর থেকে ওর ফেরার আশা ছেড়ে দিয়েছি। কি আর করবি বল। সেটাই। দাঁড়া দাঁড়া, চুপ কর একটু। কি হলো, চুপ করতে বলছিস কেন? কিছু একটা আওয়াজ শুনতে পেলি? কই না তো। আমি পেলাম, একদম স্পষ্ট। মনে হলো কেউ যেন বারবার চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলছে। আরে তোর মনের ভুল হবে, আমি তো কিচ্ছু শুনতে পাইনি। সত্যি তুই পেলি না? আরে না রে, পাক্কা তোর মনের ভুল হবে। হতে পারে, ছাড়, বাদ দে, ঘুমাই। চ। এই অঙ্কুর শোন না। বল। ছাড়, বাদ দে, কাল বলবো, এখন ঘুমাই, চল। ঠিক আছে। তারপর তারা ঘুমোতে চলে যায়। ঘুমের মাঝে আবার কারোর চিৎকারের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল রাজার। উঠে দেখল একমাত্র তারই ঘুম ভেঙেছে, বাকিরা ঘুমোচ্ছে। কিন্তু বারবার মনে হচ্ছে সে একটা স্পষ্ট আওয়াজ শুনতে পেল, কিন্তু সেই আওয়াজ শুনে একমাত্র তারই কেন ঘুম ভাঙল, বাকিদের কেন ভাঙল না? তারপর সে বুঝতে পারল এটা তার মনের ভ্রম, তাই সে আবার চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা কৃষিকাজের জন্য রিসার্চ করতে যায় মাঠে। দেখে এই গ্রামে প্রচুর মাঠ, তাই হয়তো এই গ্রামের প্রধান জীবিকা কৃষি। মেওয়াল, কাজটা কর, এদিকে ওদিকে না তাকিয়ে। ওই, তোকে দেখতে হবে না, আমার কাজ আমি ঠিকই করছি। সে দেখতেই পাচ্ছি। এই রাজা দেখ, একদম ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। কি ভালো হবে না? এই এই সাবধান করে দিচ্ছি তোকে। এই তোরা চুপ করবি? সারাদিন খালি ঝগড়া ঝগড়া, তোদের ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই? আর একবার ঝগড়া কর, আমি হয় তোদেরকে মারবো, নাহলে এখান থেকে চলে যাব। তারপর নিজেদের কাজগুলো নিজেরা গুছিয়ে নিস। তুই রাগ কেন করছিস? তুই আমাদের ভালো বন্ধু না? হ্যাঁ, আমাকে আর মাখন লাগাতে হবে না, মাখনটা নিজের কাছে রাখ। আরে বন্ধুকে কেউ কখনো মাখন লাগায় বলতো? বিমল আর আমি তো মজা করছিলাম, তাই না বিমল? আরে তুই তো জানিসই সারাদিন আমরা কত মজা করি, এত রাগ করিস কেন? এই শোন, আমি তোদেরকে খুব ভালো করে চিনি, তাই আমাকে আর টুপি পরাতে আসিস না, ঠিক আছে? তোদের মজা শেষ, এবার কাজগুলো কর, চ। জো হুকুম মালিক। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। এ বিমল, ওই জায়গা থেকে হাতে করে অল্প মাটি নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আয়। অঙ্কুশের কথা শুনে মাটি আনতে যায় বিমল। সেখান থেকে দুহাত করে মাটি নিয়ে আসে অঙ্কুশের কাছে। অঙ্কুশের চোখ মাটির দিকে পড়ে, তখন সে দেখতে পায় রক্ত। রক্ত? কোথায় রক্ত? তারপর বিমল নিজের হাতের দিকে তাকিয়ে দেখে মাটিতে রক্ত। সেটা দেখে সে ভয়ে মাটিটা ফেলে দেয়। অঙ্কুশ এবার স্পষ্ট দেখতে পায় মাটিতে রক্ত। অঙ্কুশ লক্ষ্য করে রক্ত দেখে খুব ভয় পেয়েছে বিমল। তাকে শান্ত করার জন্য অঙ্কুশ বলল, আরে এটা কিছু না, ভয়ের কিছু নেই। আরে শুধু শুধু ভয় পাচ্ছিস তোরা। ওখানে মরে যাওয়া পাখিগুলোকে ফেলে দেয়, তারই হয়তো রক্ত টক্ত হবে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছিল। এই শুধু শুধু কেন ভয় পাস ভাই? ওহ হ্যাঁ, ঠিক আছে। অঙ্কুশের কথায় বিমল চুপ হয়, কারণ এইসব কথা না বললে অনেক কিছু হতে পারত। কিন্তু সবাই চুপচাপ থাকলেও অঙ্কুশের এই সব ঘটনা মাথায় ঘুরছে। সে বুঝতে পারছে এখানে কিছু তো আছে, কিন্তু সেটা না হলে সবাইকে বললে সবাই তো ভয় পেয়ে যাবে। সে যখন ওই সেনদের পুরনো বাড়ি হয়ে যায় তখন একটা ভয় কাজ করে, কিন্তু কাউকে সে বলতে পারে না। তারা কাজ করে ঘরে যায়। রাজা, এখানে আসার পর আমি একবারও মাকে ফোন করিনি। আচ্ছা তোরা বস, আমি একবার মাকে ফোনটা করে আসি। ঠিক আছে, যা। তারপর অঙ্কুশ তার মাকে ফোন করে। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো? আরে সরি গো, এখানে আসার পর থেকে তোমাকে আর ফোন করা হয়নি, একদম সময় পাইনি গো কাজের চাপে। সেই মাকেই তো ভুলবি, কাজের সময় কি আর মাকে মনে থাকে? আরে তুমিও না, কী সব উল্টোপাল্টা কথা বলছো। আমি কি তোমাকে কখনো ভুলবো? মাকে কি কখনো ভোলা যায়? খুব ভালোবাসি আমি তোমায়, একমাত্র তুমিই আছো আমার খেয়াল রাখার জন্য। হয়েছে, হলো তোর ভালোবাসা। কাজ কেমন চলছে ওদিকে? হ্যাঁ মা, ঠিক চলছে, খুব ভালোভাবে চলছে। তুই চিন্তা করো না, চিন্তা করার কিচ্ছু নেই। জানতাম, যেখানে আমার ছেলে আছে সেখানে কি কোনো প্রবলেম থাকতে পারে?
তুই নেই বলে খুব বোরিং লাগছে রে। তোকে খুব মনে পড়ছে, কেন জানি না হঠাৎ করে তোর দিদির কথা খুব মনে পড়ছে। তুই তাড়াতাড়ি কাজটা করে ফিরে আয় তো। আচ্ছা মা, আমি না কাজে এসেছি, কাজটা শেষ করতে দাও, আমি ঠিক যাব তোমার কাছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোর দিদিটা যে কোথায় হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। একবারও ফিরে এলো না, একবারও আমাদের কথা মনে পড়লো না। ছাড়ো মা, কি আর করবে বলো। তুমি খাবার খেলে? আচ্ছা তোমার শরীর কেমন আছে বলো। হ্যাঁ খেয়েছি রে, ওষুধ খাচ্ছি বলেই শরীরটা ঠিক আছে এখন। তুই অত চিন্তা করিস না, তুই ওখানে ভালোভাবে থাক, আর কোনো কিছু বিপদ টিপদ ঘটাস না। হ্যাঁ গো মা। ঠিক আছে, তাহলে এখন রাখছি আমি, তুই খাবার খেয়ে ঘুমিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না, তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে। অঙ্কুশ তার মায়ের সাথে কথা বলে রুমে চলে যায়। কিরে, কথা বললি তোর মায়ের সাথে? রে। কেমন আছে রে এখন তোর মা? ভালো আছে, ওই কোনো রকমে বেঁচে আছে। দিদি যাওয়ার পর থেকে মায়ের শরীর খারাপ লেগেই আছে। আচ্ছা, তোর মাকে ভালো রাখিস। অঙ্কুশ সবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সবাই কাজে যায়। কিরে বিমল? বল। তুই কাজ না করে বসে আছিস? ওই আসলে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর কি। হলো তোর বিশ্রাম নেওয়া, এবার কাজটা কর ভাই। হ্যাঁ হলো। চ কাজটা কর। ঠিক আছে চ। 3 বন্ধু মিলে কাজ করে ভালো করে, তারপর ঘরে যাওয়ার জন্য বেরিয়ে যায়। যাওয়ার সময় পুরনো সেনবাড়ি হয়ে বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় তাদের নজর পুরনো সেনবাড়ির উপর পড়ে। তারা সেখানে যায়। গা ছমছম করছে কেন রে? এই বলছি বাড়ি ফিরে চ না, আমি যাবো না আর ভেতরে। এই তোরা যা, আমি যাবো না। যোগ্যতা সব সময় শুধু ভয় ভয়, এত ভয় নিয়ে কি করবি তুই? দেখ তুই বেশি বকিস না কিন্তু। এই চুপ করবি তোরা, সব জায়গায় শুধু ঝগড়া করে। তারা হঠাৎ করে মেয়ের হাসির আওয়াজ শুনতে পেল। কেউ বাঁচবে না, আবার আমি রক্ত চুষে খাবো, কাঁচা মাংস খাবো। কে 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 ওখানে? এই কথাটা কে বললো? কেউ নেই তো। তাহলে তাহলে এই কথাটা কে বললো? এই আমাকে দেখতে দে, চুপ কর, দাঁড়া। সবাই চারিদিকে দেখে, কেউ নেই, কিন্তু আওয়াজটা বারবার শোনা যাচ্ছে। সবাই এবার একটু ভয় পেয়ে যায়। তারা হাওয়ায় উঠতে শুরু করে, আর দেওয়ালে ধাক্কা খাচ্ছে সবাই। হঠাৎ করে সবাই নিচে পড়ে যায়। কি হচ্ছে তাদের সাথে তারা কিছুই বুঝতে পারছে না। খুব ভয় পেয়ে আছে সকলে। হঠাৎ তাদের সামনে একটি আত্মা চলে আসে, কিন্তু তার মুখটা ভালোভাবে স্পষ্ট দেখা যায় না। হঠাৎ করে তাদের গলাটা কেউ চেপে ধরে, মনে হচ্ছে এবার কেউ মেরেই ফেলবে তাদেরকে। তাদের দম বন্ধ হয়ে আসছিল, গায়ে নখের আঁচড়ের দাগ। হঠাৎ তাদের গলা ছেড়ে কেউ তাদেরকে জোর করে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু কি করে তারা বাড়ি থেকে বেরিয়ে গেল কিছু বুঝতেই পারল না। কোনো রকমে তারা সেখান থেকে সেদিন বেঁচে ফিরেছে। রুমে গিয়ে, আমি আর এখানে থাকছি না, আমি কাল সকালে এখান থেকে চলে যাবো বস। আর না। আবার তুই উল্টো পাল্টা বকছিস, এই এবার কিন্তু ভালো হবে না। এই চুপ কর তো তোরা, ওখানে তেমন কিছু নেই, শুধু শুধু ভয় দেখাচ্ছে আমাদের। অঙ্কুশ, আমাদের একবার ওখানে যাওয়া উচিত। কি হয়েছে তাহলেই বুঝতে পারবো। মনে হলো ওটা স্বপ্ন ছিল। আমারও তাই মনে হলো রে, মনে হলো যেন আমরা স্বপ্ন দেখছি। বুঝতেই পারলাম না কি থেকে কি হয়ে গেল। আমিও সেটাই ভাবছি। আরে বিমল কিছু না জেনে বুঝে ভয় পেতে শুরু করলো। দেখ, তোদের কাছে ওটা স্বপ্ন মনে হলো, আমার কাছে কিন্তু পুরোপুরি সত্যি মনে হয়েছে। না, আমি আর থাকছি না এখানে, আমি যাব না, আমি চলে যাবো এখান থেকে। বিমল রেগে একটু বাইরে গিয়ে বসে। রাগ করেছে আমাদের বিমল সাহেব। কাল সকালে 3 জন মিলে আবার কাজে যায়। এবার ওরা ভেবে নেয় বাড়িতে ঢোকার সময় চোখ কান সব খুলে রাখতে হবে। সবাই প্রস্তুতি নিয়ে এসেছে। রাজা আর অঙ্কুশ ঠিক থাকলেও বিমল বারবার ভীতু হয়ে যায়।
তবুও সে খানিকটা হলেও মনে সাহস নিয়ে রাজা আর অঙ্কুশের সাথে বাড়িতে ঢোকে। ঘরে ঢুকতেই চারিদিকে অন্ধকার। এই সময় বিমল বলে উঠল, আমার 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 ভয় লাগছে, আমি যাব না, তোরা যা। বিমলের কথা শুনে অঙ্কুশ তাকে চোখ রাঙায়। সে ভয় পেয়ে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর কালকের মতো কোনো মেয়ের কথা শোনা যায়। সে বারবার বলছে, চলে যা এখান থেকে। কেন এলি এখানে? জানিস না এখানে শুধু মৃত্যু হয়? তাহলে এলি যে? এই দেখো, তুমি যেই হও না কেন, তুমি কিন্তু আমাদের সামনে এসো। এভাবে আড়াল থেকে আমাদের সাথে মজা করা ঠিক নয়। সেই আত্মাটি হাসতে শুরু করে। তারপর তাদেরকে কালকের মতো হাওয়ায় ওড়াতে থাকে। তার মধ্যেও অঙ্কুশ বারবার বলতে থাকে সেই আত্মাটিকে সামনে আসার জন্য, কিন্তু উল্টে তাদের উপর অত্যাচার শুরু হয়ে যায়। বিভিন্নভাবে মারতে থাকে তাদেরকে। তার মাঝখানে আত্মাটা বলে উঠল, এইভাবে মরবি তোরা যদি আমার কথা না শুনিস। বারবার বলছি, চলে যা এখান থেকে, যা যা। আত্মাটি কথা বলতে বলতে সামনে চলে আসে। বিমল ভয় পেয়ে যায়। ভয়ে এসে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু রাজা আর অঙ্কুশ জ্ঞান হারায়নি। কিন্তু অঙ্কুশ সেটা দেখে চমকে যায় আর বলে ওঠে, দিদি, দিদি তুই? অঙ্কুশের মুখ থেকে দিদি কথাটি শুনে সবাই অবাক হয়। কই তোর দিদি? আর এখানে কেন তোর দিদি থাকবে? সামনে যে আছে সেটাই আমার দিদি। কি করে হতে পারে? ওদের সামনে আত্মা আছে, এটা দেখে কোন দিক থেকে তোর দিদি মনে হচ্ছে? অঙ্কুশ কিছু বলতে যাবে, তার আগে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর সেই আত্মাটি চলে যায়। 3 বন্ধু নতুন জীবন ফিরে পায়। অঙ্কুশকে কোনো রকমে ঘরে নিয়ে যায়। রাজা আর বিমল অঙ্কুশকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে গেল, তাও তার জ্ঞান ফিরছে না। কিছুক্ষণ পর অঙ্কুশের জ্ঞান ফিরতেই দিদি দিদি বলতে শুরু করে। দিদি, দিদি কোথায় তুই? প্লিজ আর একবার সামনে আয়। চুপ করবি তুই? কখন থেকে শুনছি দিদি দিদি দিদি। ওটা কি করে তোর দিদি হতে পারে? ওটাই আমার দিদি। ওর গলায় একটা মালা ছিল, তোরা দেখেছিস? না, তখন আমাদের ভয় ছিল তাই দেখা হয়নি। ওই মালাটা আমি ভাইফোঁটার সময় দিদিকে দিয়েছিলাম আর বলেছিলাম এটা যেন কখনো সে নিজের গলা থেকে না খোলে। তাহলে ওই আত্মাটা আমার দিদি। কিন্তু আমি বুঝতে পারছি না দিদি এমন অবস্থায় কেন। কি বলছিস তুই? এটা সত্যি? দেখ, গ্রামের সবাই কি বলে, এই ঘরে যে যায় সে ফিরে আসে না। তাহলে আমরা কি করে ফিরে এলাম বল? হ্যাঁ, দিদি আমাদেরকে মারতেই এসেছিল, কিন্তু আমাকে দেখে ফিরে চলে যায়। তোর দিদির কেসটা কি রে? শোন তাহলে বলছি। দিদি, আমি আর মা, আমরা 3 জন ফ্যামিলিতে থাকতাম। আমার দিদির নাম ছিল রুহি, অর্থাৎ রুহানিকা। খুব ভালোই দিন যাচ্ছিল আমাদের। তারপর হঠাৎ করে শুরু হলো ঝড়। একদিন হঠাৎ করে দিদি আমাকে বলল, ভাই শোন, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি একজনকে ভালোবাসি। দিদি, তুই ভালো করে জানিস সব ব্যাপার, তাও তুই এ কথাটা কি করে বলতে পারলি? দেখ, আমার হাতে কিচ্ছু ছিল না, হয়ে গেছে। ছিল না মানে? তুই জানতিস না তোর বিয়ে আগে থেকে শুভদার সাথে ঠিক হয়ে আছে? হ্যাঁ, তোর আর শুভদার বিয়ে বাবা মারা যাওয়ার আগে ঠিক করে দিয়ে গিয়েছিল। তোদের আশীর্বাদ হয়ে গিয়েছে দিদি। কদিন পর তোর বিয়ে, তাহলে শেষ মুহূর্তে আমাকে এইসব কথা বলছিস কেন? এখন কিচ্ছু করা যাবে না, যেটা হচ্ছে সেটা মেনে নে। তোর ভালোর জন্যই বলছি দিদি। ঠিক আছে। দিদির এই ঠিক আছে শুনে আমি ভাবলাম দিদি হয়তো সব মেনে নিয়েছে। তারপর থেকে দিদি আমাদের সাথে হেসে খেলে কথা বলতো, আমাদের সাথে বিয়ের বাজার করতে শুরু করে। দিদিকে দেখে বোঝাই যাচ্ছিল না দিদি খুব কষ্টেতেছে। আমিও তাই আর দিদিকে কিছু বলিনি। দেখছি যখন দিদি খুশি আছে তখন। ভাই, আমার বিয়ের পর আমাকে ভুলে যাবি না তো? হ্যাঁ, তোকে মনে রেখে কি করবো? তো যাওয়ার পর এই পুরো বাড়িটা আমার। হ্যাঁ, খুব মজা করবো, কারণ পেতনিটা আর থাকবে না আমাকে ডিস্টার্ব করতে। শোনা,
তুমি ভেবো না আমি চলে গেলে এই বাড়ি তোমার হয়ে যাবে। আমি এই বাড়ির ভাগ নিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কি করে এই বাড়ির ভাগ নিস, দেখা যাবে। মা, দেখেছো তোমার ছেলেকে কেমন ব্যবহার করছে আমার সাথে? মা, দেখেছো তো তোমার মেয়ে কেমন ব্যবহার করছে আমার সাথে? ওই গাধা, তুই আমার কথা নকল করছিস কেন? ওরে পেতনি, তুই আমার কথা নকল করছিস? দাঁড়া তো। মা, দেখছো? এবার কিন্তু ভালো হবে না বলে দিলাম। মা, দেখেছো? এবার কিন্তু ভালো হবে না বলে দিলাম। মা, ও মা, তুমি শুনতে পাচ্ছ না নাকি? ওরে থাম থাম, এত জোরে গলার আওয়াজ যে কেউ শুনে ভয় পেয়ে যাবে। পেতনি কোথাকার। দেখ, উল্টো পাল্টা বলবি না, একদম ভালো হবে না বলে দিলাম। আরে মজা করছি তো, রাগ করছিস কেন? আমি না তোর ভাই, ভাইয়ের উপর রাগ করতে হয়? সেই এখন তো তুই এইসব কথাই বলবি। ছাড়, এইসব বাদ দে। কদিন পর তুই এই বাড়ি থেকে চলেই যাবি। আমি কিন্তু তোকে মিস করব। আমি ওরে, আমি কি করে থাকবো এই বাড়ি আর তোকে মাকে ছাড়া? থাকতেই তো পারবো না। দেখবি বিয়ের পরের দিনই আমি চলে আসবো ওখান থেকে। না না, ওটা তো হবে না। তুই একবার আয় ঘরে, তোকে ঢুকতেই দেবো না। ঠিক আছে, তাহলে যদি ঘরেই না ঢুকতে দিস তাহলে আমি মরে যাবো এখানে। চুপ কর দিদি, উল্টোপাল্টা কথা বলিস না। আমি তো মজা করছিলাম, তুই বুঝতে পারছিস না? দ্বিতীয়বার যদি আবার মরার কথা বলেছিস না, আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে আমার ভাই, আর কখনো বলবো না। এবার শান্তি তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, যদি আর আমি না ফিরে আসি তাহলে কি হবে? এই একদম এইসব কথা বলবি না। আরে এত রেগে কেন যাচ্ছিস? তুই রাগাচ্ছিস তাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে এইসব। বল, বিয়েতে কি পড়বি? দেখা যাক, এখন কিছু ভাবিনি। তোর বিয়ের চাপটা আগে মেটাই, তারপর ভাববো। এইভাবে দিদি আর আমার হেসে খেলে চলছিল। মাও খুশি ছিল আমাদের নিয়ে, কিন্তু আমার দিদি আমাদের সব খুশি নিয়ে চলে গেল। হঠাৎ করে দিদি তার বিয়ের দিন পালিয়ে যায়। তারপর আমরা বহু খোঁজ করা সত্ত্বেও দিদিকে খুঁজে পাইনি। বাড়ির লোক, আশেপাশের লোক সবাই অপমান করে, কেউ বাদ দেয়নি অপমান করতে। তারপর মায়ের অনেক অনেক শরীর খারাপ হয়। তারপর মায়ের শরীরটা ভেঙে পড়ে। আস্তে আস্তে সব ভুলে যাওয়ার চেষ্টা করি আমরা। দিদির কথা মাঝে মাঝে খুব মনে পড়তো, কিন্তু কিছু করার থাকতো না। দিদি ছাড়া আমাদের জীবন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। কিন্তু এতদিন পর দিদিকে এইখানে দেখে আর এই অবস্থায় দেখে আমি সত্যিই অবাক। আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি এরপর কি হয়েছিল। এই সেই পাগল সাধু না, যখন আমরা গ্রামে ছিলাম আমাদের কি সব কথা বলছিল? হ্যাঁ হ্যাঁ, অঙ্কুর সোর কথা ছাড়, কি সব উল্টো পাল্টা বলে। এই চুপ কর তোরা, শুনতে দে কি বলছেন। আচ্ছা আপনি বলুন কি হয়েছিল, আর আমার দিদির এই অবস্থা কি করে হলো? তোমার দিদি সেন বাবুর বড় ছেলের সাথে বিয়ে করে এখানে আসে। তোমার দিদিকে সেন বাড়ির লোকের মেনে নিতে কষ্ট হয়। সেন বাড়ির মাত্র 2 জন তোমার দিদিকে মেনেছিল, বাকিরা আর কেউ মানেনি। রতন সেন আর তার বড় ছেলে, এনারা দুজনে কাজে ব্যস্ত থাকতো বলে বাকিরা বেচারি তোমার বোনের উপর অনেক অত্যাচার করত। দিন রাত তাকে দিয়ে কাজ করাতো, এমনকি মেয়েটার নামটাও পরিবর্তন করে দেয়। তার নাম রেখে দেয় রোহিণী। সব ভালোই চলছিল দুঃখে কষ্টে, তারপর শুরু হলো বিপদ। হ্যালো, শুনছো? বলো। আমি এখানে থাকতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কেন, কি হলো আবার? সব ঠিকই ছিল তো। বলছি তো, প্লিজ আমাকে তুমি নিয়ে চলো। আমি আর এখানে থাকতে পারবো না, খুব ভয় করছে আমার এখানে। কিসের ভয়? সবাই তো আছে ওখানে, তাহলে ভয়টা কিসের? বলছি তো নিয়ে চলো আমাকে। আহা, আচ্ছা আস্তে আস্তে, আগে কান্নাটা বন্ধ করো। কি হয়েছে এবার সেটা ধীরে সুস্থে বলো। তোমার মা আমার নাম চেঞ্জ করে দিয়েছে। কেন? তুমি তো জানো তোমার বাবা ছাড়া কেউ আমাকে মেনে নেননি। বাকিদের নাকি বক্তব্য আমাকে এখানে থাকতে হলে ওদের কথা মতো চলতে হবে। কি আর করবে, সব মেনে নাও, তাছাড়া আর তো কোনো উপায় নেই। আমি সব মেনে নিয়েছি, কিন্তু ওরা আমাকে মারার প্ল্যান করছে। মানে কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলছি। তোমার বোন সব সময় আমাকে কথা শোনায়, তাও আমি মেনে নিয়েছি। তোমার বোন, ভাই আর মা
এমনকি তোমার ভাইয়ের বন্ধুগুলো আমার পেছনে পড়ে আছে। তোমার ভাইয়ের বন্ধুগুলো সব সময় আমাকে খারাপ নজরে দেখছে, এমনকি আমার শরীর স্পর্শ করারও চেষ্টা করেছে। অনেকবার তাদের থেকে নিজেকে রক্ষা করেছি, আর পারছি না আমি। তোমার ভাইয়ের নজরও আমার ওপর। দিন রাত আমাকে খাটায়, আমি ঘুমোতে পাই না ভালো করে। তুমি প্লিজ আমাকে রক্ষা করো, প্লিজ। বাবাকে বলেছো এসব কথা? না, মা যেতেই দেয় না বাবার সামনে, আর বাবাও খুব ব্যস্ত থাকে কাজে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি পরশু বাড়ি যাচ্ছি, আর কাউকে বলবার দরকার নেই যে আমি যাচ্ছি, ঠিক আছে? প্লিজ তুমি এসো, আমাকে বাঁচাও, না হলে আমি এবার মারা যাব, প্লিজ। ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না। ওরা কোনো ক্ষতি করতে পারবে না তোমার। ঠিক আছে, জলদি এসো। রোহিণী একটু শান্তি পেয়েছিল তার বরের কথায়। সে নিশানের অপেক্ষা করতে থাকে। একদিন সে ঘরের বারান্দায় বসেছিল, কোথা থেকে হঠাৎ করে নিশানের ছোট ভাই এলো। রোহিণী একটু ভয় পেয়েছিল, তারপর সে নিজেকে শান্ত করলো আর নিজের মনকে বোঝালো যে কিচ্ছু হবে না। কিন্তু তার হলো কই, নিশানের ছোট ভাই রোহিণীকে জোর করে রুমে নিয়ে যায়। রোহিণী অনেক চেষ্টা করে সেখান থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই নিশানের ভাইয়ের সাথে পেরে উঠছিল না। শেষ পর্যন্ত একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত দিয়ে কোনো রকমে পালিয়ে আসে। তারপর সে নিশানের মায়ের কাছে যায়। মা প্লিজ আমাকে বাঁচান, প্লিজ। তোর আবার কি হলো? আপনার ছোট ছেলে আমার সাথে খারাপ করার চেষ্টা করছে। মানে কি? আমার শরীর স্পর্শ করার চেষ্টা করছে, এমনকি মেরেওছে। তাতে আমি কি করব? ওর যেটা মনে হয়েছে ও সেটা করেছে। নিজের চরিত্রটা একবার দেখ, তুই আমার ছেলের জীবনটা বরবাদ করে দিয়েছিস। মানে? আর আপনারা আমার উপর এত রাগ করে কেন আছেন? কি দোষ করেছি আমি? দোষ মানে? তুই আমার ছেলেকে ফাঁসিয়েছিলি, ধোকা দিয়ে তুই আমার ছেলেকে বিয়ে করেছিস, ছেলেটার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। এত সুন্দর ছেলে, ভোলা ভালা ছেলে আমার। কি বলছেন আপনি? আমি কেন ফাঁসাতে যাব? আপনার ছেলে আমাকে ভালোবাসে তাই বিয়ে করেছে, আর আমিও খুব ভালোবাসি তাকে। বিয়ের পর থেকে তো আমার ছেলে আমার সাথে আর কথাই বলে না। আমার ছেলেকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। মা, এইসব মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি। প্লিজ এইসব কথা বলবেন না। ঠিক আছে, বলবো না, এবার কাজে করে দেখাবো। চল, দেখাচ্ছি তোকে। পরিমা সেন রোহিণীকে টানতে টানতে গ্রামের পুরনো সেন বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে খুব মারে, অত্যাচার করে, শেষে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। তার আত্মা বদলা নিচ্ছে সেন বাড়ির থেকে। বেচারি মেয়েটার উপর অনেক অত্যাচার হয়েছে। আমার দিদির সাথে এত কিছু হয়ে গেল আর আমি জানতেই পারলাম না। একবার তো আমাদের সাথে দেখা করতে পারতো, তাহলে তো এত কিছু হতোই না। আর দিদির বর মানে নিশানবাবু কোথায়? আর এই সেনবাড়ির মালিক রতন সেন, তিনি কিছু জানেন এই বিষয়ে? নিশানবাবু হসপিটালে ভর্তি আছেন। নিজের বউয়ের মৃত্যুর কথা শুনে হার্ট অ্যাটাক এসেছে। রতন সেন এই বিষয়ে কিছুই জানতেন না। সব ঘটনার পর উনি জানতে পারলেন। উনি আগে যদি জানতে পারতেন তাহলে হয়তো এইসব হতো না। আমার দিদির সাথে খুব অন্যায় হয়েছে। আমি একবার রতন সেনের সাথে দেখা করতে চাই। এই রাজা, বিমল, তোরা এখানে থাক, আমি কথা বলে আসছি। তারপর অঙ্কুশ রতন সেনের সাথে কথা বলতে চলে যায়। নমস্কার। হ্যাঁ, বলুন। এই যে আপনার পরিবারের অনেক মৃত্যু হলো, সেটার কারণ আমি জানি। আপনার বড় বৌমার আত্মা মারছে সবাইকে। আপনার বড় বৌমা আমার দিদি হয়। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমার জানার কথা নয়, কারণ বৌমা তার পরিবার সম্পর্কে কিছুই বলেনি। আমরাও জানতাম না দিদি এখানে বিয়ে করেছে। আগে জানলে এইসব ঘটনা ঘটতো না। এর একটা উপায় বের করতে হবে। কি উপায়? আর উপায় বের হবেই বা কি? বৌমাকে যারা যারা ক্ষতি করেছে তারা সবাই প্রায় মারা গিয়েছে, শুধু একজন হসপিটালে ভর্তি। কে? আমার বড় ছেলে। মানে? হ্যাঁ, রোহিণীকে মারার পিছনে
আমার বড় ছেলে নিশানের হাত ছিল। কি এটা এটা কি করে সম্ভব? তারা তো দুজন দুজনকে খুব ভালোবাসতো, তাই না? ভুল ভুল ভুল। রোহিণী একমাত্র আমার ছেলেকে ভালোবাসতো। আমার ছেলে তাকে শুধু ব্যবহার করেছে। আমি যখন এই বিষয়টা জানতে পারি তখন আমার ছেলেকে জোর করি রোহিণীকে বিয়ে করার জন্য। সে বিয়ে করতে চায়নি, আমার কথাতে বিয়ে করতে হয়েছে। তাই রোহিণীকে কেউ মেনে নিতে পারেনি, সবাই ওর উপরে অত্যাচার করেছে, কিন্তু রোহিণী সেটা জানে না। তাহলে নিশান হসপিটালে ভর্তি কেন আছে? কারণ তার হার্ট অ্যাটাক এসেছে তাই। তাহলে দিদি যদি জানতে পারে এই কথাটা, তখন? জানলে ভালোই হবে, পাপের শাস্তি ওদেরকে পেতেই হবে। আমার নিজেকে ঘৃণা লাগছে। ছি, আমার আমার এমন পরিবার ছিল। ছি ছি ছি। আর আর তুমি জানো, হ্যাঁ, রোহিণী মা হতে চলেছিল। ওই ওই পাপীরা দুজনকে মেরে ফেলেছে। ওদের শাস্তি দিয়ে রোহিণী একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। কিন্তু সে তো গ্রামের মানুষগুলোকে মারছে, ওরা কি দোষ করেছে? সেটা ঠিক, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওর সাথে আমার একবার কথা বলা দরকার। তোমাকে যদি মারে? জানি না কি হবে, কিন্তু এইভাবে তো আর থাকা যায় না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা করবে তুমি? আপনাকে সব বলবো। আমি এখন আসছি। অঙ্কুশ রতন সেনের সাথে কথা বলে চলে আসে। হ্যাঁ, কি বললেন উনি? আরে উনি এই বিষয়ে কিছুই জানেন না। নিশান আমার দিদিকে মোটেও ভালোবাসতো না, শুধু ব্যবহার করতো। বিয়েটা করতেই চায়নি, জোর করে করতে হয়েছে। রতন সেন এই বিয়েটা করতে বলেছিল, তাই তো সবাই আমার দিদিকে মেনে নেয়নি। আর দিদিকে মারার পিছনে নিশানের হাত ছিল। কিন্তু এই বিষয়ে দিদির কিছুই জানা ছিল না। দিদির সাথে যারা অন্যায় করেছে তাদেরকে আমি শাস্তি দেব। তবে দিদি এই বেচারা গ্রামের মানুষগুলোকে মারছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। কি করবি তাহলে এবার? একবার আমাকে দিদির সাথে দেখা করতেই হবে। তোর কিছু হয়ে গেলে তখন কি হবে? এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না। তাছাড়া কোনো উপায় নেই আমার। তুই কনফার্ম ভেবে নিলি? একদম। অঙ্কুশ সাহস করে ওই পুরনো সেন বাড়িতে যায়। যদিও তাদের মধ্যে ভয় নেই, কিন্তু দিদির জন্য মন খারাপ আছে। ঘরে ঢুকেই একদম গা ছমছমে ব্যাপার, চারিদিক নিঃশব্দ। অঙ্কুশ ঘরে ঢুকে তার দিদিকে ডাকতে শুরু করলো। দিদি, 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 তুই কোথায়? একবার আয় আমার সামনে প্লিজ। দিদি দেখ, আমি এসছি, একবার আয়। দেখ, আমি তোর ভাই অঙ্কুশ, চিনতে পারছিস দিদি? দিদি। ঘরের ভেতর চারিদিকে হাওয়া বইতে থাকে, কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু তাও অঙ্কুশ ডাকতে থাকে। কিছুক্ষণ পর একটি মেয়ে কটকট শব্দে বলে, চলে যা এখান থেকে, এইখানে কেন এসেছিস? চলে যা, চলে যা, নইলে মারা যাবি। তোর ভালোর জন্যই বলছি, চলে যা এখান থেকে। না, যাব না, আমার কথাটা শোন একবার প্লিজ। রোহিণীর আত্মা অঙ্কুশের কথা না শুনে ওকে হাওয়ায় ওড়াতে শুরু করে। তাও অঙ্কুশ রোহিণীকে বোঝানোর চেষ্টা করে অনেক। কিছুক্ষণ পর রোহিণী মনে কিছু একটা ভেবে অঙ্কুশকে নিচে নামিয়ে দেয়। কি হয়েছে তোর? তোর একবারও ভয় লাগছে না? তোকে যদি একবার মেরে দিই তাহলে কি হবে? দিদি, দিদি, তুই যখন ঘর ছেড়ে চলে এলি তারপর তো একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারতিস। কত খুঁজেছি জানিস আমরা তোকে ছেড়ে কেমন আছি তুই জানিস? একবারও ভাবলি না আমাদের কথা? কত চিন্তায় ছিলাম আমি আর মা। কোনো কিছু না ভেবে চলে গেলি আর নিজের সর্বনাশ করলি। কত আগলে রাখতাম বলতো তোকে আমরা। মাকে যদি আমি তোর এই ব্যবহারের কথা বলি তাহলে তাহলে মা কি ভাববে বলতো? মা ভেঙে পড়বে। তুই জানিস, তুই যখন বিয়ের দিন আমাদেরকে ছেড়ে চলে গেলি তখন তখন পাড়া প্রতিবেশী আমাদের কতখানি অপমান করেছিল। তো চলে যাবার শোক সহ্য করতে না পেরে মা ভেঙে পড়ে। মাকে হসপিটালে ভর্তি করতে হয়। ডাক্তার বলেই দিয়েছিল মায়ের বাঁচার চান্স খুব কম। তখন মাকে আর আমাকে কত কথা শুনতে হয়েছে। সবাই আমাদের ওপর থু থু করেছে, কিন্তু ভগবানের কৃপায় আমার মা বেঁচে আছে এখন।
তুই একটা বারও আমাদের কথা ভাবলি না দিদি। আমি কিচ্ছু শুনতে যাই না, তুই চলে যা এখান থেকে, যা বলছি। না, তোকে আর শুনতেই হবে। তোর এই অবস্থা শুনে আমি কতটা শোকে চলে গিয়েছিলাম তুই জানিস। তুই সবাইকে মারলি ঠিক আছে, যারা যারা তোর সাথে অন্যায় করেছে তুই তাদেরকে ধরে ধরে মার ঠিক আছে, কিন্তু ওই ওই নিরীহ গ্রামবাসীগুলো কি করেছিল দিদি? ওদেরকে কেন মারলি তুই? কেউ বাঁচবে না, সবাই মরবে, তুইও মরবি, তোকেও ছাড়বো না। সবার রক্ত খেয়ে আমি শান্ত হব। যতক্ষণ না তোদের কাঁচা মাংস পাবো ততদিন আমার শান্তি নেই। তুই কিন্তু এটা ঠিক করছিস না দিদি। তুই জানিস তোকে মারার পিছনে কার হাত বেশি? তোর বর নিশানের। সে তোকে কখনোই ভালোবাসেনি, শুধু ব্যবহার করেছে। তুই মিথ্যা কথা বলছিস। আমি আমি বিশ্বাস করি না। যেটা সত্যি সেটাই বললাম। এবার তুই বিশ্বাস করবি কি না করবি সেটা তোর ব্যাপার। আমি তোকে লাস্টবার বলছি, প্লিজ গ্রামের লোকেদের সাথে কিচ্ছু করবি না। বলতে বলতে অঙ্কুশ জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই সে দেখে সে রুমে শুয়ে আছে। তার আশেপাশে রাজা আর বিমল। দিদি 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 কোথায়? হ্যাঁ, দিদি কোথায়? তুই এখন রুমে, দিদি নেই। আমি 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 এখানে কি করে এলাম? হ্যাঁ, ওই পুরনো সেনবাড়ির বাইরে তুই শুয়েছিলি, সেটা দেখে তোকে নিয়ে আমরা এখানে চলে আসি। কতবার তোর জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ফিরছিল না। এতক্ষণ পর তোর জ্ঞান ফিরল, খুব চিন্তা করছিলাম রে আমরা। আচ্ছা, দিদির সাথে কথা বললি তুই? হ্যাঁ, কি বললো দিদি? দিদি দিদি বলেছে কাউকে ছাড়বে না ভাই। দিদি হিংস্র হয়ে উঠেছে, এমনকি আমাকেও মেরে ফেলবে বলেছে। কি করবি তাহলে এবার? কিছু একটা উপায় বের করতেই হবে, এভাবে তো আর রাখা যায় না। আমার দিদি অনেক ক্ষতি করেছে সবার, এবার এমন কিছু করতে হবে যাতে আর কোনো ক্ষতি ও না করতে পারে। অঙ্কুশ কিছু একটা ভেবে কাকে যেন ফোন করে। অনেকক্ষণ ধরে ফোনে কথাবার্তা বলে। ফোন করার পর যখন রুমে ঢোকে তাকে তখন বিমল জিজ্ঞেস করে, কে ছিল ফোনে? কি কথা বললি তুই? আমি সাধু বাবাকে ফোন করেছিলাম, সেই সব বিষয়ে সাহায্য করে। অনেক দিন ধরে এই কাজ করে আসছে, তাই আমি তাকে এখানকার সব কথা খুলে বলি। উনি একমাত্র আমাদের সাহায্য করতে পারে এই বিষয়ে, তাই উনি কাল আসছেন। সত্যি আমাদের বাঁচাতে পারবেন? জানি না, দেখা যাক। সকালে সাধু বাবা এলেন। অঙ্কুশ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না বাবা, ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। আপনাকে কাল বললাম তো প্রবলেমগুলো। আপনি একটু ব্যবস্থা করুন প্লিজ। দিদি অনেক হিংস্র হয়ে উঠেছে, আপনি একটু দেখুন। খুব চিন্তায় আছি আমরা। দিদি ভালো মন্দ কিচ্ছু বুঝতে পারছে না বাবা। আপনাকে আপনাকে আমার দিদিকে বাঁচাতেই হবে। আপনাকে আমার দিদির হাত থেকে এই গ্রামবাসীকে এবং আমাদেরকে রক্ষা করতেই হবে বাবা। অঙ্কুশ, লাশ পাওয়া গিয়েছে। শরীরের অর্ধেক অংশ মনে হচ্ছে কোনো পশু খেয়ে নিয়েছে। কার লাশ জানতে পারলি? নিশানের লাশ। যেটার ভয়ে ছিল সেটাই হলো। যাই হোক, দিদির সব বদলা নেওয়া হয়ে গিয়েছে। তার সাথে আর একটা লাশও ছিল। ওটা আবার কার লাশ? গ্রামের শেষে একটা ছোট্ট বাড়িতে মা ছেলে মিলে থাকতো, একমাত্র ছেলে ছিল, সেই ছেলেটার লাশ। তাকেও দেখে মনে হচ্ছে শরীর থেকে অর্ধেক রক্ত চুষে নিয়েছে। যে কেউ দেখে ভয় পেয়ে যাবে। বেচারা বাচ্চা ছেলেটার কি দোষ ছিল? বাবা, এবার আপনি দেখুন কি করা যায়। আমাকে নিয়ে চলো এই ঘরে, একবার গিয়ে দেখি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। অঙ্কুশ সাধু বাবার কথা অনুযায়ী তাকে সেই ঘরে নিয়ে যায়। সেই ঘরে নিয়ে যেতেই ঘরের মধ্যে মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে। এই ঝড় ধ্বংসের ঝড়। সাধু বাবা আর অঙ্কুশ ঘরে ঢুকতেই রোহিণী রেগে যায়। সে বলতে শুরু করে, এই তোকে এখানে আসতে মানা করেছিলাম না? তাহলে এলি যে? তুই কি মরতে চাস আমার হাতে? দিদির হাতে মরলে ক্ষতি কি? আমার তো ভালোই লাগবে। দেখ, এখান থেকে চলে যা, ভালো হবে না বলে দিচ্ছি। তোর সাথে ওই সাধুটাকে নিয়ে এসেছিস, আর একবার শেষবারের মতো বলছি চলে যা, না হলে দুজনেই মরবি। যা 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 এখান থেকে। এই 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 চুপ কর, তোর মাথা ঠিক আছে? তোর সাথে যে যে অন্যায় করেছে তাদেরকে তো মেরে ফেললি, তাহলে এখন বাকিদের কেন মারছিস? হ্যাঁ, তারা কি দোষ করেছে? বদলা নেওয়ার জন্য কি নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছিস? এই সাধু, এখান থেকে চলে যা,
ভালো হবে না বলছি, না হলে মরবি। যা যা। হ্যাঁ, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মারবো, কেউ বাঁচবে না। এই গ্রামকে পুরো শেষ করে দেব। ছি 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 ছি। দিদি তুই এমন কি করে হলি রে? হ্যাঁ, তোর তো প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে, তাহলে তুই এখনো অব্দি এদের ছাড়ছিস না কেন? বাবা, এবার আপনি দেখুন। এই তুই যাবি কি না? বললাম তো না। ঠিক আছে। সাধু বাবা তারপর কিসব মন্ত্র পড়তে লাগলো। সেই মন্ত্র পড়ার সময় রোহিণীর আত্মাটি অনেক ছটফট করতে শুরু করে, অনেক চিৎকার করে। না না, মন্ত্র পড়া বন্ধ করো, সহ্য করতে পারছি না। না না। রোহিণীর খুব কষ্ট হয়, দু হাত দিয়ে কান চেপে রয়েছে, তার পুরো শরীরে অনেক জ্বালা করছে। তবুও সাধু বাবা মন্ত্র পড়া ছাড়ে না। তার ব্যাগ থেকে একটা ছোট্ট বোতল বার করে। সেই বোতলে এক ধরনের বিশেষ জল আছে। সেটা রোহিণীর আত্মার চারিদিকে ছড়িয়ে দেয়। তাতে রোহিণী আরও চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর সাধু বাবা একটা বই অঙ্কুশকে দেয় পড়ার জন্য। অঙ্কুশ সেই বইটা খুলে পড়তে শুরু করে। এইসব রোহিণীর আত্মার সহ্য করতে পারছে না। বলছি তো, মন্ত্র পড়া বন্ধ করো, না হলে সব কটাকে মারবো, কাউকে ছাড়বো না। না, বন্ধ কর। একটা সময় পরে সাধু বাবা আর অঙ্কুশের মন্ত্র পড়া শুনে রোহিণী শান্ত হয়ে যায়। তার ভেতর থেকে হিংস্র জানোয়ারটা চলে যায়। ভাই, তুই এখানে? দিদি, তুই তুই ঠিক হলি? হ্যাঁ হ্যাঁ রে, আমাকে ক্ষমা করে দে তুই। আর সাধু বাবা, আপনিও পারলে ক্ষমা করে দিন। সবার সাথে খুব অন্যায় করেছি ভাই, তোর সাথে আর মায়ের সাথে যা যা করেছি, পারলে ক্ষমা করে দে। তোদেরকে অনেক ঠকিয়েছি, তোদের সম্মান নষ্ট করেছি, তার জন্য আমি অনেক শাস্তি পেয়েছি রে। আর এই গ্রামের মানুষকে বিনা দোষে মেরেছি, অনেক অন্যায় করেছি। জানি ভুলের কোনো ক্ষমা হয় না। এইভাবে বলিস না দিদি, আমরা আমরা তোকে খুব ভালোবাসি। সে তো জানি রে, কিন্তু আমি সেটা বুঝিনি। ভাই, মায়ের খেয়াল রাখিস। এবার আমাকে যেতে হবে। ভালো থাকিস ভাই, আসছি আমি। দিদি, দিদি তুই তুই কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে এইভাবে যাস না প্লিজ। আমি মরে যাব দিদি, আমাকে ছেড়ে যাস না। আকাশ থেকে একটা চকচকে সাদা রঙের আলো নিচে এলো। সেই আলো রোহিণীর গায়ে পড়ল। তারপর রোহিণী যেন কোথাও হারিয়ে গেল। বেচারা অঙ্কুশ দিদি দিদি করতে থাকলো। অঙ্কুশ, এইভাবে কাঁদে না, ওঠো ওঠো তুমি। দেখুন না বাবা, বাবা দেখুন না, আমার দিদি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বাবা, বাবা দেখুন না বাবা। তাকে তো যেতেই হতো বাবা, তার ভালো মন্দের হিসেব সব উপরে ভগবানের কাছে হবে। নিজেকে সামলাও। দেখো, তোমার জন্য এই গ্রামের লোক বাঁচলো, তোমার দিদিও শান্তি পেল, সবই তোমার জন্য। অঙ্কুশ সাধু বাবার সব কথা বোঝার চেষ্টা করে, কিন্তু তাও তার মন মানছে না। মন শুধু বারবার দিদি দিদি করছে। অঙ্কুশ শেষবারের মতন রতন সেনের সাথে দেখা করতে যায়। সেখানে রতন সেনকে সে সব কিছু খুলে বলে। রতন সেনও মনে মনে একটু শান্তি পায়। বৌমা, বৌমা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, আর তোমার সাথে কত খারাপ ঘটনা ঘটল। আমি যদি আগে জানতে পারতাম এরা তোমাকে মেরে ফেলার ধান্দা করছে, তাহলে হয়তো তুমি বেঁচে থাকতে আর নিজের পরিবারের সাথে থাকতে। পারলে এই বুড়োটাকে ক্ষমা করে দিও। 2 হাত জোড় করে ক্ষমা চাইছি, 2 হাত জোড় করে ক্ষমা করে দিও, পারলে ক্ষমা করে দিও। দাদামশাই, আপনি কান্না করবেন না। দেখুন সব ঠিক হয়ে গিয়েছে। আপনার তো এতে কোনো দোষ নেই, তাহলে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। রোহিণী বৌমা যেখানে থাকবে
সেখানে ভালো থাকবে, চিন্তা করবেন না। ঠিক বলেছিস, সে যেখানে আছে সেখানে যেন ভালো থাকে, এইটুকুই চাই ভগবানের কাছ থেকে। ওটাই হবে, দেখবেন। অঙ্কুশ এরপর ঘরে চলে যায়, গিয়ে তার মাকে তার দিদির ব্যাপারে সব কিছু বলে, সমস্ত কিছু। সব শুনে সুনিতা দেবী মুখার্জি অবাক হয়ে যায়। এটা কি হলো আমার মেয়ের সাথে? কেন যে এমন একটা সিদ্ধান্ত নিল? আমার মেয়ের সাথে তো এরকম নাও হতে পারতো। খুব খারাপ লাগছে আমার। একবারও আমরা জানার চেষ্টা করলাম না যে মেয়েটা কেমন অবস্থায় আছে। আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। মা, শান্ত হও। দিদি যেখানে আছে ভালো আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব আমাদের কপাল রে, কপাল। কোনো পাপ করেছিলাম হয়তো, তাই আজ আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। এইভাবে কেন বলছো? ওইসব উল্টোপাল্টা ভেবো না, কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবে না। দিদি সব উপর থেকে দেখছে। আর একটা কথা জানো, দিদি একা মারা যায়নি। মানে দিদির সাথে আরো একজন মারা গেছে। কে এসে? দিদির ভিতরে আর একটা প্রাণ ছিল, মানে দিদি প্রেগনেন্ট ছিল। দিদির সাথে সাথে বাচ্চাটাও মারা গেছে। ওই জন্যই তো দিদির আত্মা শান্তি পায়নি। কি? ছি ছি, তাদের মানবিক বোধ ছিল না একটু? বিয়ে করেছে তো কি হয়েছে? অনেক বড় অপরাধ করে ফেলেছে কি? রুহি একদম ঠিক করেছে তাদের শাস্তি দিয়ে। ওসব ছাড়ো মা, বড়লোক মানুষ ছিল, তাদের পা মাটিতে পড়তো না। ছাড়ো, এইসব নিয়ে আর মানুষদের নিয়ে আলোচনা করে লাভ। ঠিকই বলেছিস। কিছুদিন পর অঙ্কুশের বিয়ে হয়ে যায়। আজ তার একটা ছোট্ট মেয়ে হয়েছে। সেই মেয়ের নাম তারা রুহি অর্থাৎ রুহানিকা রাখল, কারণ রুহি অর্থাৎ রুহানিকা খুব আদরের ছিল আর খুব ভালোবাসত। রুহি নেই, কিন্তু তাকে মনে রাখার জন্য সেই ছোট্ট মেয়ের নাম রুহি অর্থাৎ রুহানিকা রেখেছে। সেই ছোট্ট মেয়েটির মধ্যে অঙ্কুশের দিদি আছে, সেটাই বিশ্বাস করে অঙ্কুশ। এতক্ষণ তোমরা শুনছিলে আজকের বিশেষ গল্প রোহিণী, রচনা ধনী চৌধুরী। আজকের গল্প পাঠে ছিল শুভ। অন্যান্য চরিত্রে ছিল আর্য, নীল, ঋদ্ধি, তৃষা, সৌমদ্বীপ, বুবাই, দিব্যেন্দু, মৌপিয়া, রুবিনা, পার্থ। আজকের গল্পের সূত্রধার এবং বিশেষ চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল আর্য। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে সৌমদ্বীপ গুঁই। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।